হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা প্রোগ্রেসিভ ওয়েভের আরেকটা গুরুত্বপূর্ণ সেশনে আজকে উপস্থিত হলাম। আমাদের আজকের বিষয় জাস্ট আজকেই ইন্ডিয়ার 2024-এর ইলেকশনের রেজাল্ট ঘোষিত হয়েছে। রেজাল্ট আসতেছে, সম্পূর্ণ রেজাল্ট এখনো পাওয়া যায়নি, বাট অনেক একটা শকিং একটা আমরা রেভুলেশন দেখলাম। তো সেটা আমরা আজকে কভার করব। আমাদের সাথে আছেন আম, মুর্শিদ সালিন, রাজনৈতিক বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট, আর এতেশাম ভাই, লয়ার অ্যান্ড পলিটিক্যাল বিশ্লেষক। আম, আপনাদেরকে আহ, সালাম আর স্বাগতম আমাদের শোতে। তো থ্যাংক ইউ। আমি জাস্ট জাস্ট আই উইল জাম্প রাইট ইনটু দ্য টপিক। সো সালিন ভাই, আপনি আমাদের জি। একটু বলেন যে আজকে ইন্ডিয়ার ইলেকশনের রেজাল্ট গুলা বলেন। আপনি যেটাই দেখেছেন, আর আমরা আপনার সাথে আলোচনায় যোগ দিব যে রেজাল্ট আপনি একটু বিশ্লেষণ করেন আমাদের জন্য। ধন্যবাদ। ইমতিয়াজ ভাই, এহসান শাম ভাই, আপনাকে স্বাগতম। ভারতের নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এনডিএ জোট আপনার 290-র মতো, আর বিরোধী যে ইন্ডিয়া জোট ওরা হয়তো 230 to 40, এটা প্রেডিকশন মানে ওদিকে যাচ্ছে আর কি। তো একটা আশ্চর্য জিনিস দেখা যাচ্ছে এইবার অন্য সব নির্বাচনের চেয়ে, যে যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারাও খুশি, তারাও বলছে আমরা বিজয়ী। আর যে দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারাও বলছে আমরা বিজয়ী। দুইটা শিবিরেই কিন্তু উৎসব উৎসব ভাব আছে। তো এইখানে প্রশ্ন হলো আসলে কে জিতলো এবং কে হারলো। আমার যেটা ব্যক্তিগত অভিমত সেখানে সেটা হচ্ছে, এখানে আসলে জিতেছে ভারতের গণতন্ত্র, আর পরাজিত হয়েছে ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদী। কারণ আপনি যদি খেয়াল করেন গত 10 বছরে ভারতের রাষ্ট্র পরিচালনা, সরকার ব্যবস্থা, বিজেপি ক্ষমতায় থাকলেও এটা ছিল একেবারেই মোদী কেন্দ্রিক, জাস্ট লাইক ওয়ান ম্যান শো। তো এবারও ধারণা করা হয়েছিল যে এই মোদী ম্যাজিকেই আহ নির্বাচনী বৈতরণী পার হয়ে যাওয়া যাবে আগের যে দুর্দণ্ড প্রতাপে, কিন্তু সেটা হয়নি। তো তার মানে ভোটাররা এই একক ব্যক্তির যে ওয়ান ম্যান শো এই জিনিসটাকে প্রত্যাখ্যান করেছে। তো তার মানে জনগণের কাছে ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে তার পরাজয় হিসেবে এটা আমি দেখি। বিজেপি পরাজিত হয়েছে এই কথাটা আমি বলবো না, কারণ একক দল হিসেবে এখনো তারা বৃহত্তম দল সর্বভারতে। তাদের যদি একক দল হিসেবে তাদের আসন সংখ্যা দেখেন, সেটা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দল যেটা কংগ্রেস, তাদের আসন সংখ্যার দ্বিগুণেরও বেশি। তো সেই হিসাবে রাজনৈতিক দল হিসেবে বিজেপি পরাজিত হয়েছে এই কথাটা বলা যাবে না, বা বিজেপির যে খুব একটা ক্ষতি হয়েছে এটা আমি মনে করি না। কিন্তু নরেন্দ্র মোদীর ইমেজের যথেষ্ট ধস নামলো এখান থেকে। তিনি আর নিজেকে পুনরুদ্ধার করতে পারবেন কিনা এটা আমার সন্দেহ আছে। আর জনগণের বিজয় তো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার বিজয় হয়েছে, এটা অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে যে বিরোধী রাজনীতিক দলগুলোর এক ধরনের বিজয় হয়েছে যেটা নৈতিক বিজয়। ভারতের মতো দেশে আমরা দেখবো যে সেখানকার রাজনীতিবিদরাও কিন্তু প্রচন্ড পরিমাণে সুবিধাবাদী। সেখানেও কিন্তু এমপি কেনাবেচা হয়, বিভিন্ন দলের মধ্যে প্রচন্ড দ্বন্দ্ব, বিদ্বেষ, বিভেদ এগুলো আছে। কিন্তু তারপরেও যে এতগুলো আঞ্চলিক দল শুধুমাত্র গণতন্ত্রের স্বার্থে এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধ হতে পেরেছে, এটা একটা বিরোধী দলের একটা বড় বিজয়। তার সাথে আমি বলবো যে রাহুল গান্ধীর যে একটা ট্রান্সফরমেশন হয়েছে গত 4-5 বছরে, তার যে একটা পাপ্পু ইমেজ ছিল সেখান থেকে যে সে একজন জাতীয় নেতার ইমেজে সবার সামনে 120 কোটি মানুষের সামনে নিজেকে তুলে ধরতে পেরেছে, এইটা ব্যক্তিগতভাবে রাহুল গান্ধীর আহ, রাজনৈতিক বিজয়। তো এই সব মিলিয়ে আসলে এটাই হচ্ছে জয় পরাজয়ের ইকুয়েশন। এখন এখান থেকে আসন সংখ্যা কত, সামনে কে সরকার গঠন করবে, কিভাবে করবে, কার সমর্থন নিয়ে করবে, সেগুলো দেখতে আমাদের আরো আসলে 2-3 দিন অপেক্ষা করতে হবে। ওকে, থ্যাংক ইউ সালিন ভাই। আমি একই প্রশ্ন নিয়ে এতেশাম ভাইয়ের কাছে যাব, তারপর আমি আমার অপিনিয়ন দেব। আহ, থ্যাংক ইউ। মুর্শিদ ভাই যা বললেন মানে মোটা দাগে আমি সবকিছুই একমত, কিন্তু আমি আরেকটু ডিফারেন্সিয়েট করে বলি। আমি মোদির ক্যারিয়ার যখন থেকে শুরু হয়েছে, ওনার ট্রেন্ডই হলো শুধু উনি থাকবেন আর কেউ থাকবে না। ইন্ডিয়ার যে একটা মানে শক্তি ছিল যে অনেকজন ভালো ভালো নেতা থাকবেন, তারা একসাথে চালাবেন। যেমন আপনারা যদি লাস্ট 2 টার্ম কংগ্রেসের সরকার দেখেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী, কিন্তু আমরা অনেকগুলো মন্ত্রীর নাম বলতে পারবো, এই সালমান খুরশিদ,
প্রণব মুখার্জি যখন ছিলেন মন্ত্রিসভায়, চিদাম্বরম, ওই এই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এই সচিন পাইলট। বাট ফর মোদি উই ক্যান্ট সে এনিওয়ান। মোদির পুরো ট্রেন্ডটাই হলো উনি একাই থাকবেন। হুম হুম। আমরা তো সবাই ছবিটা দেখেছি যে মোদির জনসভায় সবার মোদির মাস্ক পরে ঘোরাফেরা করছে। এখন আপনি যদি 10 বছর ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার থাকেন, ইটস লাইক মানে সিটিং এট দ্য পিনাকল অফ পাওয়ার। মানে আই থিঙ্ক হি ফরগট যে হি হ্যাজ টু গিভ আপ দ্যাট পাওয়ার ওয়ান ডে। ইফ ইউ সি দ্য থিংস হি সেড দিস টাইম, যে হি হ্যাজ বিন সেন্ট ফ্রম গড, গড সেন্ডস হিম ভিশনস, মানে এটা তো একটা ডিলিউশনাল এইসব কথাবার্তা। মানে এইসব, ও মানে টার্গেটেড। হুম। হ্যাঁ, এটা তো দিস ইজ হোয়াট শুড হ্যাভ বিন হাইলাইটেড। কিন্তু যেহেতু ইটস ইন্ডিয়া উই আর টকিং অ্যাবাউট, এবং ইন্ডিয়ার একটা স্পেশাল প্লেস আছে ওয়ার্ল্ডে, সেই জন্য এভরিওয়ান ওয়াজ লাইক না, মোদি আবার জিতবে, আবারই হবে। বাট আই সি দিস অ্যাজ আ ক্রাশিং ডিফিট ফর হিম, because Modi does not have the personality to run a coalition government. সবাইকে একটু নিয়ে যে, ইন্টারাপ্ট করি, আপনি কি হ্যাঁ প্লিজ। সালিন ভাই যেটা বললো যে এটা মোদির ডিফিট, বিজেপি ডিফিট না, আমি ওনার সাথে একটু দ্বিমত এই ব্যাপারে। আপনি আপনার টেকটা কি এটাতে, যে এটা কি মোদির ডিফিট নাকি বিজেপি ডিফিট? বিজেপি লাস্ট 10 years has moved away from যে প্যারাডাইমটা ছিল বাজপেয়ী আর আদভানির এই আন্ডারে, যে অনেকগুলো স্ট্রং লিডার থাকবে, মুরলী মনোহর যোশী, সুষমা স্বরাজ, আরএসএস থেকে কয়েকজন, নিতিন গাডকারি। এখন ইটস জাস্ট মোদি, মোদির একজন অমিত শাহ, ওই মিনিয়ন। সো ইটস ডেফিনেটলি আ ডিফিট ফর বিজেপি অ্যাজ ওয়েল, যে তারা যে মডেলে ইনভেস্ট করেছে, দ্যাট মডেল হ্যাজ নাও বিন রিপুডিয়েটেড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। আচ্ছা, থ্যাঙ্কস। তো সালিম ভাই, আমি কিছুটা বলি। ওই রেজাল্টের মধ্যে যেটা আসছে সেটাতে এখন এই অবস্থা দেখা যেতেছে যে আপনি যেই পয়েন্টটা বলছেন অনেক কিছুতেই একমত, আবার কিছু কিছু গ্যাপ আমি ফিল করি। যেটা হলো যে 240টাতে পাইছে, সেটাতে মধ্যে যেটা দেখা গেছে এখনকার বিশ্লেষণে আমরা যেটা করতেছি, এবং এই শোটা আয়োজন করার এটা একটা উদ্দেশ্য যে আসলে কি হতেছে, বিকজ উই আর ভেরি অ্যাংশাস এবং সবাই মোটামুটি ভেরি এনার্জাইজড অ্যাবাউট ইট। তো যেটা দেখা যাচ্ছে যে 240টা আসন, এটার মধ্যে যদি নীতিশ কুমার, হি ওয়াজ ইন কংগ্রেস বিফোর, জোটেই ছিল। তারপরে ওই আরেকটা যেই জোট আছে সেটা যদি আপনার মানে কংগ্রেসের পক্ষে, ইন্ডিয়া যেই জোটটা তৈরি তো করছে সেটার ইমতিয়াজ পক্ষে ভাই, আসে। সরি, আইল ইন্টারাপ্ট। 240 বিজেপি একা? 240 বিজেপি একা, হ্যাঁ, বাট হুম হুম। বলতেছি 240 ইন্ডিয়া জোট আছে, 235, 230 থেকে 240 এর মধ্যে আর কি। যদি, হ্যাঁ, যদি সব মানে মিলে একসাথে এখন দেন। তারা দিচ্ছে 240 বিজেপি একা, আবার 240 ইন্ডিয়া জোটের কাছে আসে। 235টা, অ্যাকচুয়ালি 235টা। আচ্ছা। আর আর এনডিএ জোট যেটা, সেটা হচ্ছে হলো টু দুইশো নাইনটি টু বিরানব্বইটা 292। জি, ইয়েস, রাইট। ইউ আর রাইট, বিজেপি 240টা। আমি ওটার কথা বলতেছি না, আমি বলতেছি যে ইন্ডিয়া জোট যেটা, যেটা কংগ্রেস পার্টি, লেটস সে কংগ্রেস জোট 235টা আসন আছে। তো ওদের যদি এদেরকে নিতে পারে, এই ফ্লিপ ফ্লপ করা পলিটিশিয়ানকে, এবং ইন্ডিয়াতে ভেরি কমন হর্স ট্রেডিং, ইউ গাইজ নো দ্যাট। সো এরা যদি মানে আসে পড়ে, there is a like a slight chance that Congress can form a government as well. Um, তো এটা একটা আমার কাছে মনে হয়েছে। আর একটা ব্যাপারে যেটা এতেশম ভাই কভার করছে অলরেডি, আমি একটু বলি এই ব্যাপারটাতে, যে বিজেপির যেই মোদির তো একটা মানে ইমেজ ছিল, এবং মোদির যে ইমেজটা ছিল, যেটা আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং এদের কাছ থেকে পাইলাম, সেটা হলো যে হি বিকেম কাইন্ড অফ লাইক আ সুপারম্যান অর গড লাইক পার্সন। ইভেন তার নামে মন্দির হয়েছে, তার নামে মানুষ তাকে গড হিসেবে পূজা করা শুরু করছে, কারণ ইন্ডিয়াতে গড অনেক প্রেভেলেন্ট, দে হ্যাভ 33 crores of like a different kind of god, so he become one sort of god। এটা একটা ইমেজ সেলিং এর একটা প্রসেস। সো ওই ওই ইমেজটা তো বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু বিজেপির যে একটা আরএসএস, বিজেপির এদের যে পলিটিক্যাল আইডিওলজি, এটাও আমার মনে হয় ভালো একটা থাকা গেছে। কেন এটা আমি বলতেছি, এটা স্পেসিফিক একটা কারণ আছে, সেটা হলো যে দে আর ফ্লোটিং দ্যাট দে উইল গেট 400 সিটস ইন দিস ইলেকশন, এবং দ্যাটস দেয়ার টার্গেট। এখন 400 সিট কেন দরকার? কারণ হচ্ছে 400 সিট হলে ওরা সংবিধান চেঞ্জ করার মতো তাদের মেজরিটি হয়ে যাবে, এবং সংবিধান চেঞ্জ করলে তারা কি করবে,
এই সাউথের যেই আসনগুলো আছে তারা ওই জনসংখ্যার ভিত্তিতে আরো আসন বাড়াবে। তো মানে ওদের বেসিক্যালি ওদের পাওয়ার ব্লক তো হলো গিয়ে ইন্ডিয়া, এই হিন্দি হার্টল্যান্ড যেটা ইউপি, মধ্যপ্রদেশ, বিহার, ওই এলাকাটা মানে নর্দার্ন ইন্ডিয়া যেটা। তো সেটাতে যদি তারা সিট বাড়ায় দেয়, জাস্ট ইমাজিন, তাহলে তো ওদের আর কোনোদিন মানে অ্যাটলিস্ট 50 ইয়ার্স তাদের ক্ষমতা ছাড়তে হবে না, কারণ দে হ্যাভ দ্য ভোট ব্যাংকস এন্ড দে উইল অলওয়েজ গেট দ্য মেজরিটি। সো সেটাতে এখন এই এটা একটা বিশাল বিজয় বিজেপির বিরুদ্ধে, কারণ হলো তারা এই প্রসেসটাকে ব্লক করতে পারছে 400-এর নিচে আনা। 400 কেন, এটা তো এখন এমন অবস্থা হয়ে গেছে যে কংগ্রেসের একটা ক্ষীণ একটা জেতার চান্স হয়ে গেছে। এনিওয়ে, আমি এই পয়েন্টটা আমি আম, বলতে চাইতেছিলাম। আপনার কোনো কাউন্টার আছে? যদি না হয় তাহলে আমি নেক্সট কোয়েশ্চেন যাব। আমি একটু বলি এখানে যে আসলে বিজেপির পরাজয় হয়নি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে বিজেপি তো আসলে আরএসএস এর সংগঠন। জি। এদের মূল সংগঠন তো আরএসএস, এবং এটা 100 বছরের বেশি বয়সী একটা সংগঠন। হ্যাঁ। দেখেন, আমরা কিন্তু গত প্রায় 70-75 বছরের মধ্যে এদেরকে ক্ষমতায় আসতে দেখিনি। প্রথমবার যখন বিজেপি ইলেকশন করলো খুব বেশি সিটও তারা পায় না। বাজপেয়ী এক টার্ম ক্ষমতায় ছিল, তারপরে তারা আবার ক্ষমতা থেকে চলে গেছে। সো এই যে একটু জয় একটু পরাজয়, এগুলো আসলে তাদের টোটাল যে আইডিওলজিক্যাল যাত্রা আর কি, আদর্শিক যাত্রা, সেখানে খুব বেশি প্রভাব ফেলে বলে আমার মনে হয় না। কারণ একটা আইডিওলজিক্যাল পার্টির জন্য মোদিও একসময় একটা বার্ডেন হয়ে উঠতে পারে, কারণ যখন একজন মানুষের উপর একটা আইডিওলজি নির্ভর করে, তখন সেই ব্যক্তির সাথে সাথে সেই আইডিওলজিটাও দুর্বল হয়ে যায় এবং তার পতন হয়। যার জন্য দেখবেন যে এক ব্যক্তির শাসন, এক ব্যক্তির ইমেজের উপরে যে বিজেপি সরকার দাঁড়িয়েছিল, এর বিপরীতে বিজেপির ভেতর থেকেও একটা মোদি বিরোধী ধারা তৈরি হয়েছে। তারাও হুম। যে এই নির্বাচনে মোদিকে সহায়তা করেছে সেটা আহ, খুব নিশ্চিত করে বলা যাবে না, বরঞ্চ তার উল্টোটা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ তাদের মূল লক্ষ্য হচ্ছে তাদের আইডিওলজি ধরে রাখা। আজকে হোক, 10 বছর পরে হোক, বা 50 বছর পরে হোক, তাদের আইডিওলজি প্রতিষ্ঠা করা। সেক্ষেত্রে মোদিকে যদি স্যাক্রিফাইস করতে হয়, একটা দুইটা নির্বাচনে যদি তাদের ফলাফল তার জন্য খারাপও করতে হয়, সেটাও তারা মেনে নেবে। হুম। হুম। এটাই তাদের ট্রেন্ড, অতীত ইতিহাস থেকে যা দেখা যায়। সেই দিক থেকে আমি বলেছি যে এই নির্বাচনে হয়তো তাদের তুলনামূলক ফলাফল খারাপ হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে বিজেপির যে রাজনীতি, সংঘ পরিবার যে রাজনীতি, সেই রাজনীতিটা পরাজিত হয়নি। সেই রাজনীতিটা তাদের কৌশলে এগিয়ে যাচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু এই যে বিজেপির যে রমরমা যে হিন্দুত্ববাদিতা, তারপর আপনার আলট্রা রাইট উইং, যেই মোদি, তার মানে এই ফেনোমেনন, এগুলি আপনি সব মোদির উপরেই দিতেছেন যে এইগুলি সব মোদির কারণেই হয়েছে। এগুলি তো দল হিসাবে তাদের একটা আপনার ভূমিকা আছে এখানে, মানে দলটা হ্যাঁ, পার্টিসিপেট করছে, এই যে অবশ্যই ধরেন ভূমিকা আছে। আহ, হুম। আমি যেটা বলতে চাচ্ছি যে এখন থেকে হয়তো দেখা যাবে যে মোদি নয়, তারা নতুন চিন্তা করবে যে মোদিকে দিয়ে আর সম্ভব হচ্ছে না, কারণ আর 5 ইয়ার্স পরে মোদি তো সেই সামর্থ্য থাকবে না। হুম। তারপর আসলে তো দেশের মানুষ ক্ষুব্ধ। দেশের মানুষ ক্ষুব্ধ, বেকারত্ব আছে, ইনফ্লেশন আছে, তারপরে গণতন্ত্রের ঘাটতি আছে, বিভিন্ন কারণে দেশের মানুষ ক্ষুব্ধ। তো আগামী 5 বছর পরে মোদির যখন বয়স হয়ে যাবে, চলে যাবে, তখন এই আইডিওলজিক্যাল পার্টিটার কি অবস্থা হবে সেই চিন্তা কিন্তু তাদের দলের যারা নীতি নির্ধারক, যারা আইডিওলজি ড্রিভেন চিন্তা ভাবনা করে, তারা তো অবশ্যই করবে। তারা আরো 5 বছর, 10 বছর, 20 বছর পরে কি হবে সেই চিন্তা তারা করবে। তো হুম। সেই দিক থেকে মোদি বিরোধী একটা অংশ বিজেপি এবং সংঘ পরিবারের মধ্যে তৈরি হয়েছে, আচ্ছা। এবং আচ্ছা। যারা এই মোদির রাশ টেনে ধরার জন্য পেছন থেকে কাজ করছে বলে আমার ধারণা। এটা হওয়া অসম্ভব নয়, এবং অনেক বিশ্লেষকই এমন মনে করেন। ওকে। আম, আমি একটু এতেশম ভাইয়ের কাছে যাব। এতেশম ভাই, ওয়ার্ল্ড পলিটিক্সে এই যে মোদির যেই জয় জয়কার, বা রাইট উইং পলিটিক্সের যে জয় জয়কার, তারপর মোদি এক চান্সে জিতে যাবে, 400+ আসন পাবে, এবং ওয়ার্ল্ড পলিটিক্সের মধ্যে মোদি কি বলে ইন্ডিয়ার বাজারের একটা বিশাল ভূমিকা আছে। ইভেন the mighty US got backed out because in Bangladesh politics because of India. So এই ওয়ার্ল্ড পলিটিক্সে এই যে এই এই ইলেকশনটার প্রভাব কি আপনার মতে? যদি দেখা যাচ্ছে যে ইট উইল বি আ কোয়ালিশন গভর্নমেন্ট, আমরা যদি ইন্ডিয়ার আগের কোয়ালিশন গভর্নমেন্ট গুলো দেখি,
আইকে গুজরাল থেকে শুরু করে তার আগে দেবগৌড়া, দে আর নট টু সাস্টেইনেবল। আমি যতদূর জানি কোনো কোalition গভর্নমেন্টই 5 বছর টিকতে পারেনি। অ্যান্ড বিজেপির জন্য আরো কঠিন হবে। মানে এখন পর্যন্ত বিজেপি তো লার্জেস্ট পার্টি, 240। হুম। সো যেটা হবে যে both parties will gather signature of MPs and present them to the President of India. If one coalition can clearly go to 272, then they will be invited to uh, form the government. যদি কোনো কারণে কোনো এখানে একটা, একটু ইন্টারাপ্ট করি, আমি এই রুলটা জানি না, এটা কি যার বেশি সিট সেই পাবে নাকি হাউ দে ডিসাইড, লাইক ইফ দে বোথ অফ দেম ক্যান, লেটস সে টু পার্টি হ্যাভ 250 দেন অন্য একটা পার্টি 50 সিট আছে, মানে কে, ডু ইউ নো দ্যাট? হ্যাঁ, then the largest party will get the first chance. ওকে, So it আচ্ছা, will go to BJP. হ্যাঁ হ্যাঁ কিন্তু বিজেপি জাস্ট মানে মাই টেক ইজ দে আর নট সেট আপ টু রান আ কোয়ালিশন গভর্নমেন্ট। ওকে। মানে এই মোদি, এই অমিত শাহ, মানে তারা বিজেপির সাথেই টিকতে পারে না। এই মুর্শিদ ভাই যেটা বলছিলেন যে বিজেপির সাথে আরএসএস পারে না, এই মোদি, এই যোগী আদিত্যনাথের সাথে পারে না, এই বসুন্ধরা রাজের সাথে পারে না, শিবসেনা তো চলেই গেল মহারাষ্ট্রে। সো বিজেপি এখন একটা সাকসেসফুলি কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করবে, ইটস জাস্ট goes against everything we've seen in the last 10 years. So all signs point to a weak government, যেখানে প্রবলি 1-2 বছর পর আরেকটা ইলেকশন হবে। আচ্ছা, তো ওয়ার্ল্ড পলিটিক্সে আপনি এটার ভূমিকা কি দেখতেছেন, যে ওয়ার্ল্ড পলিটিক্সে এটার উপর কি ইফেক্ট পড়বে? আম, এখানে I have to admit যে my answer is colored by what I'd like to see. And I think India যেরকম একটা one minded stance নিয়েছিল in everything, মানে whether they're right or wrong, India was speaking in one voice, and that voice was said by BJP and Modi. That will be fragmented, হুম হুম। এবং hopefully India will be more inward looking, এবং তাদের neighborhood যেটা সেটা একটা breathing space পাবে। আচ্ছা, এটা একটা আনপপুলার অপিনিয়ন, বাট মানে এটা বলতেই হবে, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু গিভ অল রোজি পিকচার্স অ্যান্ড হোয়াট এভার উই লাইক অ্যান্ড অল চিয়ারফুল। যেমন ধরেন, আমি কিছু আনপপুলার কথা বলি। um, ইউক্রেনের যুদ্ধে পাকিস্তান আহ, রাশিয়ার সাথে গেল তেল কেনার জন্য অথবা অস্ত্র কেনার জন্য, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ডে দে ইনভেডেড, ইমরান খান ওয়াজ দেয়ার, ইট ওয়াজ হিউজলি আনপপুলার, অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট ইমরান খানকে ওরা সরাই দিল। দেন অথচ দেখা যাচ্ছে যে রাশিয়া থেকে ইন্ডিয়া সবচেয়ে বেনিফিট, আমি বলবো যে ওয়ান অফ দ্য কান্ট্রি এই যুদ্ধের পরে যাদের সবচেয়ে বেনিফিট করছে তারা ওয়ান ইজ ইন্ডিয়া। এবং তাদের কিছু হুমকি ধামকি, কিছু সফট ওয়ার্নিং ছাড়া ইউএস, পশ্চিমা দেশগুলা কিছুই করতে পারেনি। অন্য কোনো দেশ হলে দে উইল জাস্ট লাইক রাইট দেম অফ, অর দে উইল টিচ দেম হার্ড লেসন অর সামথিং লাইক, অ্যাট লিস্ট আমার মাইন্ডে যেটা মনে হয়, জিও পলিটিক্স আমি যতটুকু ফলো করি, আমার কাছে লাইক অ্যাভারেজ মাইন্ডে যেটা মনে হয় যে দিস ইজ হোয়াট দে আর ডুইং, দে শুড হ্যাভ ডান দ্য সেম থিং, বিকজ এই কান্ট্রি গুলা তো এগুলো এটা করে পার পেয়ে যেতেছেন। সো আই থট দ্যাট ফ্রম আ ইন্ডিয়ান পার্সপেক্টিভ, আমি যদি যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভ, ইটস আ ভেরি গুড থিং, কারণ তারা তাদের পলিসি হচ্ছে যে হোয়াট এভার ওয়ার্কস ফর মি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট তোমরা কি করতেছো, তুমি তার সাথে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য আইডিওলজিস অর লাইক গুড উইল অর হোয়াট এভার ইট ইজ। আমার যেটা ভালো হয়, আমার কান্ট্রির জন্য যেটা ভালো হয়, আই ডোন্ট কেয়ার এটা কোন যুদ্ধে কার পক্ষে কিসে যেতেছে, আই উইল ডু দ্যাট। এটা একটা মানে এটা একটা স্ট্রং সাইন, আমি বলবো এটা একটা স্ট্রং সাইন, যদিও উই ডোন্ট লাইক ইট, বাট মানে এটা ইন্ডিয়ার জন্য ভালো ছিল। সো আপনি কি মনে হয়, আপনি ইউ অলরেডি টকড অ্যাবাউট ইট, ইউ সেইং দ্যাট দ্যাট ভয়েস উইল বি ফ্রাগমেন্টেড। বিশেষ করে আমি একজনের কথা বলবো, যে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী, যে মানে নাম হচ্ছে জয়স্বামী বা whatever, জয়শঙ্কর। জয়শঙ্কর। হ্যাঁ, উনি খুবই স্ট্রং স্ট্যান্স নিছে, ওনার ফলো করি আমি দেখে প্রায়। তো আহ, এই জিনিসটা কি আপনি মনে করেন যে চেঞ্জ হবে, যে ইন্ডিয়ার এই যে ইন্ডিয়ার কাছে সবাই একটু নত হওয়া, বা যে আম, নাকি এটা এটাতে কোনো ইফেক্টই করবে না? ধরেন ইট ডিপেন্ডস, কারণ যখন ধরেন ভিতরে ভেঙে পড়ে, বাইরে ইউ ক্যান কিপ আপ দ্য ফ্যাসাড ফর আ হোয়াইল। সো
আই থিংক আমরা চেঞ্জটা দেখবো একটু দেরিতে। হুম হুম হুম। আমেরিকার কাছে ইন্ডিয়া আই থিংক আর একটু নমনীয় হবে, অন্য দেশগুলোর আর একটু মানে they'll have to start taking them into consideration, ওকে, একই not কোশ্চেন from নিয়ে। day one but eventually. ওকে, থ্যাঙ্কস। একই কোশ্চেন নিয়ে সালিম ভাইয়ের কাছে আসবো। সালিম ভাই, আপনার কি মনে হয় যে একটু সংক্ষেপে বলেন? এখানে এখানে আপনার যে জিনিসটা আপনার আমি পয়েন্ট আউট করতে চাই, ইন্ডিয়া ইজ টু বিগ টু ফল। কারণ আপনার লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি, লার্জেস্ট মার্কেট এবং রাইজিং মিডল ক্লাস, হ্যাঁ যে কোনো পুঁজিবাদী দেশের জন্য এটা একটা লুক্রেটিভ প্লেস। হুম প্লাস আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে চায়নার উত্থানের পর চায়নাকে কন্টেন করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা যেটা অল্টারনেটিভ ভাবছে যে চায়না থেকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলো শিফট করা। হ্যাঁ হ্যাঁ, তার জন্য আপনার good point. সবার প্রথম পছন্দ হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ বাট ফ্রম ওয়েস্টার্ন পার্সপেক্টিভ তাদের ফার্স্ট কনসার্ন ছিল ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। তো এই নির্বাচনের মাধ্যমে ভারত একটা বার্তা দিতে পেরেছে না, উই আর ডেমোক্রেটিক। এই ডেফিনেটলি। দিক থেকে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, রিলিজিয়াস ফ্রিডম, এগুলোর বিপরে পশ্চিমাদের চাপটা ছিল সেটা একটু কমে আসবে, এক নম্বর। কিন্তু যেহেতু একটা কোয়ালিশন সরকার আপনার যে পক্ষই গঠন করুক একটা কোয়ালিশন সরকারের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আবার বিনিয়োগকারীরা কিছুটা দ্বিধাগ্রস্ত হবে যে সরকার কতদিন সাস্টেইন করে। তো সেক্ষেত্রে হয়তো তারা আরো 2-3 বছর দেখবে আর কি, যে আহ, কি অবস্থা হয় ভারতের। বাট তো ইন্ডিয়া সেক্ষেত্রে তো আমি, কোনো আনস্টেবল দেশ না সালিম ভাই। না ইন্ডিয়া তো কোনো আনস্টেবল দেশ না আনস্টেবল দেশ হলেও না, আপনার, এটাতে আনস্টেবল দেশ না হলেও আপনি যদি গভর্নমেন্টটা স্ট্রং এন্ড স্ট্রং এন্ড সাস্টেনেবল না হয়, যদি 1 বছর 6 মাস পর পর সরকার পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হলে কিছু কিছু নীতিতে অবশ্যই পরিবর্তন হয়। এটা আচ্ছা। বিনিয়োগকারীরা হয় মানে তারা, কারণ এগুলো তো বিশাল বিশাল বিনিয়োগ সো চায়না থেকে লেটসে যদি একটা একটা হার্ড ইন্ডাস্ট্রি। এক্সাম্পল নেই, লেটসে ইন্ডিয়া হ্যাঁ আমেরিকার যে এখন যে নীতি, যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যে ইন্ডিয়াতে মুভ করে, অথবা ইভি রিলেটেড একটা কার ম্যানুফ্যাকচারিং, অথবা ফোন ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, অথবা হোয়াট এভার ম্যানুফ্যাকচারিং, একটা মানে চায়নার একটা বিকল্প বানানো। তো সেটাতে তো মানে লং টার্ম কি মানে ধরনের আপনার চেঞ্জ হতে পারে সরকার পরিবর্তনের সাথে? তো এই নীতিগুলো, কারণ ইন্ডিয়া একটা কথা মনে রাখতে হবে, ইন্ডিয়া সবচেয়ে জটিল আমলাতান্ত্রিক দেশ, ঠিক না? এটাতে এটাতে কিন্তু মানে সরকার এখানে আসলেও একদম রাতারাতি একদম আপনার সব কিছু উড়াই দিতে পারে না। অ্যাটলিস্ট 90s থেকে আমরা দেখছি যে ওদের যে শিফটটা হলো পুঁজিবাদের পর, এরপর কিন্তু অত বেশি চেঞ্জ হয় নাই, এবং তাদের যত উত্থান কিন্তু এই পুঁজিবাদী ব্যবস্থায় ফেরত আসার পরই। হ্যাঁ, আপনার সাথে এটা একমত, কিন্তু যেহেতু আপনার ধরেন ভারত একটা গণতান্ত্রিক দেশ হলেও আপনার ইনস্টিটিউশন গুলো স্বাধীন হলেও অতটা স্বাধীন কিন্তু না। এই যে গত 10 বছরে অনেক ইরোশন কিন্তু এগুলোর মধ্যে হয়েছে। হ্যাঁ আর যখন আমরা চায়না থেকে ইনভেস্টমেন্ট সরিয়ে আনার কথা ভাবছি, তখন কিন্তু এগুলো হিউজ ইনভেস্টমেন্ট, খুব বড় হ্যাঁ বড় ইনভেস্টমেন্ট, এবং ইনভেস্টররা সবসময় একটু শেকি থাকে এক জায়গা থেকে ইনভেস্ট। চায়নাতে একটা জিনিস স্মুথলি চলছে, সেখান থেকে সরিয়ে এনে আরেকটা দেশে করা, তো তারা অবশ্যই একটু শেকি থাকবে যখন দেখবে যে ভারতের মতো দেশ, আমরা অতীতে যেহেতু এগুলো নজির আছে যে একটা সরকার 2 মাস টিকছে, একটা সরকার 6 মাস টিকছে, এমপি কেনা বেচা হচ্ছে, এগুলো হুম তো ইতিহাসের উদাহরণ আছে। হুম হুম, তো পলিটিক্যাল যখন একটু স্ট্যাবিলিটির অভাব হয় তখন স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা একটু নিজেদের সংকুচিত করে রাখে। আমার ধারণা যে তারা একটু 2-3 বছর পরিস্থিতিটা পর্যবেক্ষণ করবে, আচ্ছা তারপর আচ্ছা তারা বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এর আচ্ছা। মধ্যে হয়তো পশ্চিমাদের তরফ থেকে গণতন্ত্রকে আরো একটু উন্নত করার, আরো একটু সুসংহত করার চাপ আসতে পারে। তো সেক্ষেত্রে হয়তো বিজেপিও তাদের আইডিওলজিক্যাল যে লং রানটা ছিল, যেটা ভিজিবল ছিল, ওইটা হয়তো একটু পেছনে নিয়ে আসতে পারে। এদিকে হয়তো কংগ্রেস, তারা হয়তো বিরোধী দলগুলোর সাথে আরো একটু ঐক্য সুদৃঢ় করে নিজেদের আরো একটু শক্তিশালী দেখাতে পারে। তো আসলে এই বিষয়টা আমার মনে হয় আরো একটু মানে ইন দ্য লং রানে 2-3 বছর আমাদের অবজার্ভ করতে হবে যে আসলে ভারত কোন দিকে যাচ্ছে। ওকে, একটা সুন্দর একটা প্রশ্ন আমার মনে আসলো। আপনি বলতেছিলেন যে এই যে গণতন্ত্র, ডিকেইং গণতন্ত্র, গতকাল আমরা এই টপিকটা কভার করছি যে ওয়ার্ল্ডের মধ্যে রিভাল প্রগ্রেসিভ যে ওয়ার্ল্ড অর্ডার, এটা আস্তে আস্তে ডিক্লাইনের দিকে যেতেছে। তো এটা তো একটা খুব
একটা পজিটিভ নিউজ। গতকাল আমরা শো করলাম, আজকে আমরা নিউজ পেলাম যে ভারতে এত বড় একটা চমক আসতেছে। তো এটা কি আপনার আম, এটা দুজনের কাছে প্রশ্ন। প্রথমে আমি ইসলাম ভাইয়ের কাছে যাব যে এই যে ইরোশন গুলা যে হয়েছে অলরেডি আমরা জানি যে আম, মোদি, আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই, মোদির যে তার যে অ্যাসপিরেশন সেটা হলো যে প্রতিটা জিনিসে whatever it doesn't matter তুমি হিন্দু কি মুসলিম বা whatever, তুমি যদি মোদির প্রতি নত হও দেন ইউল গেট দ্য পাওয়ার। এবং হি টেক আউট অল দ্য লাইক উইক পিপল এবং অযোগ্য পিপল সব ওই জায়গায় বসাইছে এবং সে রুল চেঞ্জ করছে। বিভিন্ন ধরনের দুর্নীতি, অনেকটা বাংলাদেশকে ফলো করলে ইন্ডিয়ার রাজনীতি খুব বোঝা একদম ইজি। তো এখনো এটা নগ্ন ভাবে হয় নাই, অত কিছু অত অত ভাবে চেঞ্জ হয়নি, কিন্তু এই শত হাজার কোটি টাকা দুর্নীতি এটাই হয়েছে। ইলেকশন বন্ড নিয়ে একটা দুর্নীতি হয়েছে যেটা পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাসে মানে এরকম স্ক্যান্ডাল কমই হয়েছে ইলেকশনের মধ্যে রাজনৈতিক দলগুলি যেভাবে টাকা মানে করছে। তো ওই যে ইরোশন যেটা বলতেছিলেন যে প্রতিটা গণতান্ত্রিক প্রসেস গুলো তো তৈরি হয় এই প্রতিষ্ঠানগুলোর উপরে, নির্বাচন কমিশন, তারপর হাইকোর্ট, বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা, আইন কানুন, এইগুলি যত স্ট্রং হবে আপনার গণতন্ত্র অত গণতন্ত্র এগুলির উপর দাঁড়িয়ে থাকে। তার প্লাস হলো মিডিয়া। মিডিয়া 90%, 99%, 98% মিডিয়া জাস্ট মোদির সাপোর্টার এবং মোদির স্পোক্স পারসন বেসিক্যালি। এই ইরোশন গুলা কি আপনারা মানে কি মনে করতেছেন যে ইরোশন গুলা কি রিভার্টেবল, অথবা ইরোশন গুলা কি নাকি মানে এই ইলেকশনের কারণে এটা কি আমরা কি আবার দেখতে পারবো যে ইন্ডিয়ার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হইতেছে, নাকি জাস্ট whatever it is, it আসলে will ইট decay? ডিপেন্ডস, আসলে পলিটিক্যাল পার্টি, ইনস্টিটিউশন, জনগণ, মিডিয়া সবাই কি ভূমিকা পালন করে তার উপর এই নির্ভর করে। নির্বাচনটা কারণ তাদের এনার্জাইজ করবে না এটা বলতেছেন আপনি? না, অবশ্যই এনার্জাইজ করবে, কিন্তু এনার্জাইজ করলেও আসলে ডেমোক্রেসিটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি হ্যাঁ। একটা দিন আপনি একটা সাকসেস দিয়ে আপনি বসে থাকেন, তাহলে সেটা আবার ইরোড করবে। না, বাট এটা তো বসে থাকার কোনো চান্সই নাই। না, দে না, দে না, আপনি দেয়ার যদি আপনি যদি ডেমোক্রেটিক প্রসেস ফাইট চালিয়ে যান, আহ, অবশ্যই এখান থেকে বেটারের দিকে যাবে অবশ্যই, তাই না? কিন্তু আমি যদি মনে করি যে না, আজকে তো এই নির্বাচনটা ভালো হয়ে গেল, আহ, সব যে ধ্বংস হচ্ছিল সেটা ঠিকই দেওয়া গেল, সুতরাং সামনে আমার আর তেমন কাজ নেই, তাহলে তো আবার সে আগের অবস্থায় যাবে। হ্যাঁ, এতে ভাই। তো আমার মনে হয় আমরা যদি সিক্সটিজ সেভেন্টিজে দেখি যে ডাইকটমি ছিল বিটুইন গণতন্ত্র এন্ড স্বৈরনায়ক, democracies were more vibrant, মানে they were more appealing to people, they could deliver better economic growth, they were more tolerant of the rule of law. Foreign policy, they usually democracies did not launch as many wars, if you take out some exceptions. যেটা হয়েছে গত 20 বছরে এসে, with the advent of technology and some economic factors, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, all these autocratic systems, they have become good at taking the facade of democracy. আপনি এখন Yeah. সোশ্যাল মিডিয়া, টিভি দিয়ে, you can also be very connected with the grassroots. You হুম। can also deliver economic growth. You can also মানে keep the people energized, even if you have a very autocratic, dictatorial, or even fascist uh, mindset, হুম। which হুম। we are all have to experience. Yeah. কাজেই আমার মনে হয় now is the time for liberal democracy to also make a qualitative shift, just like autocracies have done, যে আমরা আমাদের খারাপ মাইন্ডসেট রাখবো, কিন্তু আমরা এইসব ডেলিভার করা শুরু করব, যে মানুষজন will feel energized, GDP will go up. So now it's the time for liberal democracies to go beyond that, to give something that these illiberal governments cannot. আচ্ছা, তো দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট, বাট আমার কোয়েশ্চেনটা ছিল যে আম, যে ইরোশনটা হয়েছে ভারতের স্পেসিফিক, আমি অন্য দেশে আমরা আসতেছি বাংলাদেশের উপরে এটার ইফেক্ট কি হবে। ভারতের যেই ইনস্টিটিউশনের যে ইরোশন গুলো হয়েছে, সালিন ভাই যেটা পয়েন্ট আউট করলো, ডু ইউ থিঙ্ক ইট উইল রিভার্ট, অর ডু ইউ থিঙ্ক দ্যাট একটা ইলেকশন দিয়ে মানে এটা হবে না, অথবা
এটা কোনো ইম্প্যাক্টই নাই, এটার কোনো ইম্প্যাক্ট নাই। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? আমার নিজের পার্সোনাল একটা প্যারাডাইম আছে যেটা আমি সবসময় ইউজ করি। আপনারা যারাই ড্রাইভ করেন আপনারা তো জানেন যে ট্রাফিক লাইটে বসে থাকতে হয় রেড লাইটে, তারপর when you get the green light you have to get going. হুম ইন্ডিয়াতে ধরেন 2004 to 14 there was a green light, হুম মানে বাইরে যাই করেছে, ইনসাইড দে হ্যাড দ্য কংগ্রেস গভর্নমেন্ট, হুম দে কুডন্ট ব্রিং মোদি টু জাস্টিস। এই গুজরাটে এত খারাপ জেনোসাইড করেছে, বিদেশে ভিসা ব্যান খেয়েছে, Indian police could not arrest him for 1 day. হুম They could not make a case against him, could not convict him. 10 বছর তাদের গ্রিন লাইট ছিল, তারা সেটা ঠিক করতে পারেনি। So they suffered for 10 years under Modi. হুম এখন I think whenever they get the chance, if they can fix their institutions, এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, এগুলো যে বাংলাদেশ স্টাইলে যে সব পলিটিশিয়ানদেরকে অপোজিশন থেকে অ্যারেস্ট করে নেয়, হ্যাঁ, পরের দিন ইফ দে সাপোর্ট মোদি তবে সবাই বের হয়ে যায়। এক্স্যাক্টলি, গুড। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো রাইট যদি রাইট। এসব স্ট্রাকচারাল প্রবলেম ফিক্স করতে পারে দেন হ্যাঁ দে ক্যান মুভ অ্যাহেড। আর যদি যে আসে অ্যাজ অল্টারনেটিভ টু মোদি তারা যদি একই স্রোতে গা হেলিয়ে দেয় দেন নো, দ্য ইলেকশন উইল কন্টিনিউ। সো ইটস আপ টু আচ্ছা দেম। আচ্ছা। একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এটা অবশ্য আমাদের স্ক্রিপ্টের বাইরে, তারপর জিজ্ঞেস না করে পারতেছি না। আমার কাছে মনে হয় পার্সোনালি, আই ডোন্ট হ্যাভ এনি ডেটা টু ব্যাক আপ, আমার কাছে মনে হয় যে ওরা ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক তো বাংলাদেশ চালায়, এটা আমরা সবাই মোটামুটি স্বীকার করি অলিখিতভাবে, হোয়াট এভার ইট ইজ। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে বাংলাদেশকে ওরা একটা টেস্ট ব্যাড হিসেবে দেখে। এভরি ব্যাড থিং দে ডু, ওর এখানে একটা টেস্ট করে, ইফ ইট সাকসিস দেন দে গো। মানে ক্রোনোলজিক্যালি আমি যদি ফলো করি, দ্য থিংস দে ডু ইন বাংলাদেশ, দে ডু ইট ব্যাক ইন লাইক ইন্ডিয়া। ইন্ডিয়াতে এই স্টাইলেই, যেমন ধ্রুব রাঠি আজকে বলতেছিল যে হোয়াট ট্রিগার্ড মি ইজ দ্যাট একটা পোল বুথের মধ্যে একটা পোলিং অফিসার তার ডিরেক্ট সিল মারতেছিল, দ্যাট জাস্ট লাইক মেড মাই মাইন্ড বগল, এন্ড আই জাস্ট লাইক ডু অল দিস কাইন্ড অফ অল দিস, মানে ভিডিও আমি তৈরি করছি মধ্যে। সো এটা ওরা চিন্তাই করতে পারে না, এন্ড আমরা বাংলাদেশে আমরা চিন্তা করি ইটস নাথিং। সো এটা তো ইন্ডিয়ার হাত দিয়ে তৈরি হয়েছে। সো সো কোয়েশ্চেন টু ইউ গাইস, সালিম ভাই আপনাকে, যে আপনার কি মনে হয় যে আম, এই আহ, বাংলাদেশের মডেল ফলো করে, অথবা ইন্ডিয়ার মডেল বাংলাদেশ ফলো করে, মানে খারাপের যে খারাপ জিনিসগুলা দেখা যাইতেছে, গিভেন দ্যাট দ্যাট ইন্ডিয়া ইজ বেটার পজিশন আমাদের চেয়ে, এখনো তাদের ডেমোক্রেসি, হাইকোর্টের পাওয়ার আছে, আমাদের যেটা কিছুই নাই, আমাদের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নাই। আপনার কাছে কি মনে হয় যে হু ইজ লাইক সোয়াই, না না, মানে এটা সোয়িং এটা হোয়াট? এটা আসলে বাংলাদেশ ইন্ডিয়া বলতে না, আপনার অটোক্রেটিক রেজিম গুলোর একটা টেমপ্লেট আছে, তারা সেই টেমপ্লেট ফলো করে। এটা আপনি বাংলাদেশেও বলেন, যে কোনো দেশে কেউ যদি অটোক্রেটিক হয়ে উঠতে চায় তার প্রথম কাজ হচ্ছে ইনস্টিটিউশন গুলো ধ্বংস করা। আচ্ছা আচ্ছা, কারণ একজন মানুষকে অটোক্রেটিক হয়ে উঠতে বাধা দেয় ইনস্টিটিউশন। ওকে। সো যে কোনো দেশে যে যে কেউ যদি ইনস- মানে ইনস্টিটিউশন গুলো ধ্বংস করতে না পারলে তার পক্ষে অটোক্রেটিক হয়ে ওঠা সম্ভব নয়। হুম আপনি বাংলাদেশে যদি দেখেন, আপনি যে আমাদের যে অটোক্রেটিক রেজিম, তারাও কিন্তু আপনার জুডিশিয়ারি থেকে শুরু করে ব্যুরোক্রেসি, তারপরে ব্যবসায়িক সমাজ, সাংবাদিক সমাজ, সুশীল সমাজের শিল্পী সাহিত্যিক, যারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আর কি, প্রেশার ক্রিয়েটিং গ্রুপ, এদের সবাইকে কিন্তু আপনার ডিসম্যান্টল করে দিয়েছে আর কি। এদের হাতে আর কোনো পাওয়ার রাখে নাই। হুম হুম তো এইটার টেমপ্লেট সব দেশেই, সব জায়গাতেই। এখন আপনি এটা বলতে পারেন যে বাংলাদেশে যখন ডেমোক্রেসি থেকে অটোক্রেসির দিকে যাচ্ছে তখন ভারত সেটাকে সহায়তা করেছে। হ্যাঁ অবশ্যই তারা অবজার্ভ করেছে যে জনগণের আহ, ও রিয়েকশনটা কেমন হয়। হ্যাঁ, এবং মোদী সরকার যখন অটোক্রেসির দিকে যাওয়ার চেষ্টা করেছে তখন তারা সেম টেমপ্লেট ফলো করেছে। ফলো এই করার টেমপ্লেটটা চেষ্টা আসলে করছি। সব দেশে মোটামুটি একই রকম। এটা আচ্ছা যে এক দেশ আরেক দেশে আপনার এক্সপেরিমেন্ট করে করলো, কারণ এগুলো এক্সপেরিমেন্ট অনেক আগে হয়েছে আর কি। এক্সপেরিমেন্ট করতে করতে টেমপ্লেটটা একটা নির্দিষ্ট টেমপ্লেট, যে ইউ ডিস্ট্রয় দ্য ইনস্টিটিউশনস আচ্ছা আচ্ছা এন্ড দেন এনজয় ইউর আচ্ছা। লাইফ। ভেরি গুড অ্যান্সার, থ্যাংক ইউ। এটা ডিবেট করা যাবে, আলোচনা করা যাবে, বাট পরের একটা পর্বে আমরা করবো এটা। আচ্ছা, ওই আগের পয়েন্টটাতে একটা আমি জাস্ট 30 সেকেন্ড একটা বলি, হ্যাঁ যে আসলে লিবারাল ডেমোক্রেসি এখান থেকে যাবে কিনা। এটা সারা বিশ্বের জন্যই যে বিষয়টা আমাদের আসলে একটু মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে
যে নিউ লিবারাল ক্যাপিটালিজমে যে আপনার সম্পদ কিছু অল্প সংখ্যক মানুষের কাছে আপনার কুক্ষিগত হচ্ছে এবং সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ যে বঞ্চিত হচ্ছে, এই যে ইনইকুয়ালিটি, এইটা যদি আপনি ইকোনমিক্যাল পলিসির মাধ্যমে নিউ লিবারাল পুঁজিবাদী থিওরি যেভাবে চলছে এইভাবে যদি চলতে থাকে, আপনার কোনো পলিটিক্যাল সিস্টেমই সাস্টেইন করবে না। কারণ শেষ পর্যন্ত মানুষকে বঞ্চিত রেখে, মানুষকে ক্ষুব্ধ রেখে আপনি কোনো পলিটিক্যাল সেটেলমেন্টে যেতে পারবেন না। তো আপনার যে কোনো আপনি নিউ লিবারাল পুঁজিবাদকে ফিক্স না করে আপনি লিবারাল ডেমোক্রেসি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। তো ইনইকুয়ালিটি যেটা, এটা আপনাকে অ্যাড্রেস করতেই হবে এবং ইমিডিয়েটলি। হ্যাঁ সালিম, ভেরি গুড পয়েন্ট। এটা নিয়ে আসলে একটা শোই করতে হবে। ইটস I can go hours on this topic, like, and I think Tazim bhai also এটাতে interested হবে. So we'll do a show on this specific equality, even ইন্ডিয়ার উপরে, বাংলাদেশের উপরে, আমেরিকার উপরে, আমরা এটা সবকিছু ওয়ার্ল্ড নিয়ে ওয়াইড, আলাপ এটা করবো। ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ প্রত্যেক হ্যাঁ। দেশে আছে এটা। এদেশম ভাই সেম পয়েন্টে, যে আপনার এই সালিম ভাই যে যেটা বললো, যে আহ, আপনার কি মনে হয় এই ব্যাপারে? এখন আপনি যে কোয়েশ্চেনটা করেছেন এটা অনেকটা কজ এন্ড এফেক্ট, মানে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, হ্যাঁ 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 হুইচ ইজ দ্য চিকেন হুইচ ইজ দি এগ। হ্যাঁ হ্যাঁ। আমি ওটা অ্যান্সার না করে আই ক্যান সে সামথিং ডিফারেন্ট। ওকে। যে সবাই আশা করে যে তারা বাইরে তাদের প্রতিবেশী দেশে এইসব ইন্টারফিয়ার করবে, এইসব মানে পপুলার উইল ব্লক হয়ে যাবে, একটার পর একটা ইলেকশন হবে না, কিন্তু নিজেদের দেশ সুন্দর একটা বাগান থাকবে, হ্যাঁ নিজেদের দেশ কোনো সমস্যা হবে না। বাট ইতিহাস ভর্তি মানে এক্সাম্পলস দ্যাটস নট ফিজিবল। হ্যাঁ আপনি বাইরে যেটা করবেন ওটাই আপনার দেশে ফেরত আসবে। হ্যাঁ এবং হোপফুলি মানে হ্যাঁ, সাম পিপল ইন ইন্ডিয়া হ্যাভ রিয়েলাইজ দ্যাট। এক্স্যাক্টলি, হোপফুলি। এবং ইটস a very good point. Thanks. ওকে, আমরা উই আর লাইক অলমোস্ট 40 মিনিট, সো আমরা কুইকলি শেষ করে দেব। থার্ড কোয়েশ্চেন, বাংলাদেশ এটা থেকে কি ইন্সপিরেশন নিতে পারে? এতে সম্পর্কে কাছে আগে যাবো আমি। আহ, বাংলাদেশ, বাংলাদেশের স্পেশাল বিরোধী দল, আম, আগে একটু ব্যাকগ্রাউন্ড দিই, সরি, জাস্ট 1 মিনিট সময় নেব আমি। রাহুল গান্ধী ট্রান্সফর্ম, লাইক তার তার তাকে রিইনভেন্ট করছে, লাইক দেখেন একটা ব্যাপার, এটা মানে সরাসরি লাইক উই নিড টু অ্যাড্রেস দ্য এলিফেন্ট ইন দ্য রুম। নেপোটিজমের যেই চার্জটা, লাইক ফিফথ জেনারেশন অফ পলিটিক্যাল এন্টিটি, অ্যান্ড তাদের দীর্ঘ বা ভারত শাসন করার দীর্ঘ ইতিহাস আছে, গুড অর ব্যাড। এখনকার বিজেপি শাসন দেখলে অবভিয়াসলি ইন্ডিয়ার সেকুলার কংগ্রেস ওয়াজ ভেরি গুড, যদিও তাদের সফট হিন্দুত্ব আছে। আবার এতেশাম ভাই যে পয়েন্টটা বলছেন সেটাও মানে ইগনোর করার মতো না। দে গিভ বার্থ টু দিস হার্ড হিন্দুত্ব, মানে তারাই তো এনেবল করছে। তারা কংগ্রেস যে একদম সাধু দল তাও না, অনেক দুর্নীতির অভিযোগ আছে, অনেক মানে মিসম্যানেজমেন্টের অভিযোগ আছে। দেন এগেন তাদের সাফল্য প্রচুর অনেক বেশি আছে। তো রাহুল গান্ধী যেভাবে নিজেকে জাস্ট রিইনভেন্ট করছে, ইটস আ ভেরি ইন্সপায়ারিং থিং টু ডু। লাইক আমি যদি ফলো করতাম, আমি পার্সোনালি তাকে লাইক করার মতো কেমন ছিল না 5-6 বছর আগে। এখন তার কথা বললে শুনলে মনে হয় যে হি অ্যাকচুয়ালি ডিড সাম গ্রাউন্ড ওয়ার্ক। মানে আপনার তো পলিটিক্স মানে কি, মানুষের সাথে আপনার মিশতে হবে, ইউ হ্যাভ টু বি দ্য লিডার। লিডার তো আপনি জাস্ট পয়দা করে দিতে পারেন না। দ্য ঐতিহাসিক মোমেন্ট গুলোতে লিডার পয়দা হয়, লিডার তৈরি হয়। লিডার আপনার মানুষের প্রতি ফিল থাকতে হবে, লাইক আপনি ইউ নিড টু অ্যাটলিস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আপনাকে কেউ বসায় দিলে হবে না। ওকে মোল্ড করছে ঠিকই, ও সবকিছু প্রিপেয়ার ফর ইট, বাট হি জাস্ট স্লিপড ইট, রাইট? এখন এবং সে যেভাবে ব্যাক করছে, ইটস ভেরি গুড টু সি। অলমোস্ট লাইক ক্রিকেটে আমরা বলি কাম ব্যাক হিরো, আমার কাছে মনে হইতেছে একটা কাম ব্যাক হিরো। সো বাংলাদেশ এটা থেকে কি ইন্সপিরেশন নিতে পারে? এদের ভাই প্লিজ আমাদের বলুন। নাথিং। যেভাবে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছে, দ্যাটস ইম্পসিবল ইন বাংলাদেশ। বাংলাদেশে We're ফিল্ড not তৈরি only করা। talking about BNP, we can talk about anything, like something হ্যাঁ, তো give birth করবে, এমন তো না যে বিএনপি সারা জীবন থাকবে। রাইট। It will be replaced by something else, like এটা তো আর কোনো এরকম কোনোই না যে যদি মানুষের মনে আকাঙ্ক্ষা থাকে যে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে, সামথিং উইল, মানে যেই বাংলাদেশের যদি এরকম কোনো বিরোধী হয়, এটার কোনো ইন্সপিরেশন নাই। কারণ বাংলাদেশের আসলেই এখান থেকে কিছু শেখার নাই। কারণ ইন্ডিয়া এখন ইকোনমিক সিস্টেমটা যদি আপনি দেখেন,
কয়েকটা রিপোর্ট বের হয়েছে জাস্ট আই থিঙ্ক এক সপ্তাহ আগে, যে ইন্ডিয়া ইজ নাও মোর আনইকুয়াল দেন ইট ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রাজ। হ্যাঁ, যে ইয়া, সময়টা আমরা সবসময় মানে শিখেছি, হ্যাঁ, মানে হ্যাঁ, দ্য ওয়ার্স্ট টাইম ইন ইন্ডিয়াস হিস্ট্রি, ইয়া, ভেরি গুড এখন পয়েন্ট। সোসাইটি তার চেয়ে অনইকুয়াল। হ্যাঁ, হ্যাঁ, কোভিডে ইন্ডিয়া রিপোর্ট দিয়ে যা গেছে, যা ডেথ টোল হয়েছে তার 10 গুণ কমিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তাও দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইয়েস, এইসবের পরেও বিজেপি 240টা সিট পেয়েছে। হ্যাঁ, দ্যাট ইজ নট ট্রান্সফারেবল ইন বাংলাদেশ। বাংলাদেশে ইটস মাই ওপিনিয়ন যে ইফ দের ইজ আ মানে হাফওয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, the current ruling party will not be the largest party in the parliament. কাজেই no, I don't see any parallels or anything to learn. না, I মানে এই oh, ইলেকশনটা থেকে বা বা কংগ্রেসের যে রিইনভেন্ট সেটা থেকে কিছু শিখা নাই বাংলাদেশের বিরোধী দলের? exactly. বাংলাদেশের বিরোধী দল has things to do, যেহেতু এখনো একই সরকার ক্ষমতায় আছে, হ্যাঁ, হ্যাঁ, that itself is the failure. ওকে, কিন্তু there is, I don't see any need to reinvent. I don't see any hidden lessons বা কোনো একটা গোপন মন্ত্র আছে যেটা এখন বাংলাদেশের বিরোধী আই দলকে ক্যান নেম ওয়ান, আই ক্যান নেম ওয়ান। প্লিজ। মানুষের দ্রব্যমূল্য, তারপর যে মানুষের যে ক্লোজ টু হার্ট যে ইস্যুগুলা, সেগুলা নিয়ে মানে এভরিডে কথা বলা, যেটা আপনি রাহুল গান্ধী অলমোস্ট অল পলিটিশিয়ান ডু দ্যাট, রাইট? ট্রেন্ডি টপিক, সবচেয়ে মানুষের সবচেয়ে যেই ইস্যুগুলো সবচেয়ে বেশি তাকে ইফেক্ট করে সেগুলো নিয়ে কথা বলা, এটা তো বিএনপির মধ্যে আমরা দেখি না এরকম। এটা কি আপনার মনে হয় না যে ইটস আ থিং টু লার্ন? যেটা রাহুল গান্ধী বা কংগ্রেস করে, এটা আপনি ধরে নিতে পারেন একটা গানের মতো। গান চলতে চলতে একসময় একটা উচ্চ সুরে ক্রেশেন্ডো হয়, হুম, যেটা রাজনীতির জন্য হলো ইলেকশন সিজন। হুম, এই প্রচারণা চলতে চলতে ইলেকশন সিজন একদম হাই পিচ হয়ে যাবে, যে সবগুলো ব্যর্থতা একসাথে দেখানো হবে। হুম, হুম, আনটিল উই গেট টু দা পয়েন্ট যখন একটা ইলেকশন সিজন আসবে, আই ডোন্ট সি মানে এনি রিজন টু টক অ্যাবাউট দিস থিংস ইন এনি মোর ওয়ে, বা যে বেশি বললে কোনো একটা ডিফারেন্স হবে। ওকে, কারণ বাংলাদেশে এখন ইনফ্লেশনের যা অবস্থা, হুম, যারা বুঝে তারা তো মানে নিজেদের জীবন দিয়েই বুঝছে। হ্যাঁ, হ্যাঁ, They don't need to go to social media or see Facebook to হুম, feel their pain. যারা টিসিবির লাইনে দাঁড়িয়ে আছে বা মানে যেভাবে মানে ডিগ্রেড হচ্ছে মানুষজন। সো হ্যাঁ, হুম। আমার মানে আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি। না, ঠিক আছে। ভেরি ইন্টারেস্টিং টেক, ভেরি ইন্টারেস্টিং টেক, থ্যাঙ্কস। সালিম ভাই। না, এখানে আসলে আমি যেভাবে দেখি বিষয়টা, আসলে ভারত এবং বাংলাদেশ দুই দেশের প্রেক্ষাপট তো ভিন্ন। এত কিছুর পরেও ভারতে একটা নির্বাচনী ব্যবস্থা টিকে আছে। তো এই দক্ষিণ এশিয়ার মধ্যে তো বাংলাদেশ একমাত্র দেশ যাদের নির্বাচন ব্যবস্থা বলতে এখন আর কিছু নাই। হুম, হুম, আর আপনি বিরোধী দলের উপর দমন নির্যাতনের বিষয়গুলো যদি চিন্তা করেন, তাহলেও বাংলাদেশের ধারে কাছে পৌঁছাতে পারেনি ভারত এখনো। যে পরিমাণ দমন নির্যাতন, গুম, ক্রস ফায়ার, জেল জুলুম, রিমান্ডে নিয়ে অত্যাচার, ব্যবসা বাণিজ্য করতে না পারা, বাড়িতে না থাকতে পারা, এই স্কেলে তো আসলে ভারত এখনো পৌঁছায় নাই। তো হুম, সেই ক্ষেত্রে ভারতকে কপি করা তো বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, কিন্তু যে কোনো একটা ডেমোক্রেটিক প্রসেস থেকে আমি মনে করি যে যে কোনো ডেমোক্রেটিক প্রসেস থেকেই যে কোনো ডেমোক্রেটের জন্য শিক্ষণীয় বিষয় আছে আর কি। একেবারে যে নাই, আমি এই বিষয়ে পুরোপুরি একমত না। তো আমি আমার মতামত গুলো যেভাবে আমি চিন্তা করি সেটা হচ্ছে যে আপনার রাহুল গান্ধীর যে ট্রান্সফরমেশনটা সেটা যদি দেখেন, প্রথমত সে মার্চ করেছে, 2টা মার্চ আপনার ইন্ডিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এটা অনেক পরিশ্রম এবং সময় সাপেক্ষ, অনেক পরিকল্পিত একটি কাজ ছিল, যেটা অনেক কাজে দিয়েছে, তার একটা ইমেজ তৈরি করেছে। সেই সাথে আরো যদি দেখেন, রাহুল গান্ধী কিন্তু আপনার ওয়েস্টার্ন বিগ সিটি গুলোতে, আপনার লন্ডন, তারপর নিউ ইয়র্ক বা এদিকে ইউএস এর সিটি গুলোতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের আয়োজিত অনুষ্ঠানগুলোতে সে বক্তব্য দিয়েছে, দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছে। তার যে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার, সেখান থেকে কিন্তু সে সেটা তৈরি করতে পেরেছে আর কি। এভাবে কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা তৈরি হয়। তো বাংলাদেশের বিরোধী দল গুলোর মধ্যে জাতীয় নেতা হিসাবে যে গ্রহণযোগ্য
হিসেবে নিজেকে উপস্থাপন করার, তার জন্য একটা যে প্রক্রিয়া, এখান থেকে তারা একটু চিন্তা ভাবনা করতে পারে যে আসলে এটা তো একটা প্রয়োজনীয় দিক। হ্যাঁ। যে একজন জাতীয় নেতা হয়ে ওঠার, বিরোধী দলের পক্ষ থেকে একজন জাতীয় নেতা হয়ে ওঠার জন্য কি কি করণীয়, কিভাবে কর্মপদ্ধতি নির্ধারণ করলে জাতীয় নেতা হিসেবে একজনকে তুলে ধরা যায় বা এমার্জ হয়, এখান থেকে আহ, একটা জিনিস তারা একটু ধারণা নিতে পারে। আর 2 নম্বর যে জিনিসটা হচ্ছে যে ইন্ডিয়ার এই নির্বাচনে কিন্তু আপনার শুধু কংগ্রেসের ফলাফল যদি দেন 100 সিট অ্যারাউন্ড, হুম কিন্তু তাদের ভালো ফলাফল করার পেছনে কিন্তু আঞ্চলিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম এই আঞ্চলিক দলগুলো না হলে কিন্তু আপনার 240 তাদের কল্পনার বাইরে। আঞ্চলিক হ্যাঁ। দল বলতে কি, বাংলাদেশে আমরা যে ছোট ছোট দল বলি তাদের সাথে যদি মেলান, যে বাংলাদেশে যারা ছোট দল, হুম যারা সরকার বিরোধী আন্দোলনে আছে, হ্যাঁ। তাদের যদি ভারতের আঞ্চলিক দলগুলোর সাথে উম মেলান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আহ, ওই দলগুলোর সাথে কিভাবে নেগোসিয়েশন করে সবাইকে ওয়ান আমব্রেলার নিচে নিয়ে আসা সম্ভব হয়েছে। হুম তো বাংলাদেশের যে ছোট দলগুলো, যারা আপনার বিএনপির বাইরে বা জামায়াতের বাইরে যে ছোট বিরোধী দলগুলো আছে, তাদেরকে এক আমব্রেলায় কেন আনা যাচ্ছে না, সমস্যাটা কোথায়? তো এই বিষয়গুলো আমাদের চিন্তা উদ্রেক করতে পারে। আর যেটা শেষ আমি বলবো সেটা হচ্ছে যে আসলে শেষ বিচারে তো জনগণই রায় এগুলো দেয়। তো জনগণের কাছে আরো বেশি করে যাওয়া উচিত, একদম তৃণমূলের জনগণের কাছে। এবং সেটা যাওয়ার, ফিজিক্যালি যাওয়ার যে একটা বিষয় আছে সেটা, এবং আপনার মিডিয়ার মাধ্যমে, মিডিয়া বিষয়ে একটু আগে যেটা আপনি একটা কথা বলছিলেন, মিডিয়া একটা গুরুত্বপূর্ণ। এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমি কয়েকদিন আগে দেখলাম যে মিট রমনির সঙ্গে অ্যান্থনি ব্লিংকেন একটা ইন্টারভিউতে কথা বলছিলেন। তখন মিট রমনি বললেন যে এই যে ইসরায়েল যে আপনার প্রচার যুদ্ধে হেরে যাচ্ছে এর কারণ কি? ব্লিংকেন সুন্দর একটা উত্তর দিলেন, তখন বললেন যে দেখেন, আমরা যখন বড় হয়েছি, যুবক ছিলাম বা কর্মক্ষেত্রে ছিলাম বা ওই বয়স ছিল, আমাদের সকাল শুরু হতো নিউ ইয়র্ক টাইমস এবং একটা কফির কাপ দিয়ে। হুম আমরা ওইভাবে বিশ্ব দেখতাম, আর সন্ধ্যায় টিভিতে নিউজ দেখতাম। হুম কিন্তু এখনকার নিউ জেনারেশন, এরা তো ওগুলো দেখে না, ওই আবেদন নাই তাদের কাছে। তারা এখন টিকটক, ইউটিউব এগুলো দেখে। হ্যাঁ। তো যার জন্য আসলে কনভেনশনাল মিডিয়ার থেকে আসলে সোশ্যাল মিডিয়ার প্রচারের উপরে আমার মনে হয় বিরোধী দলগুলোর আরো একটু জোর দেওয়া উচিত, এবং সুনির্দিষ্ট কর্মসূচি ভিত্তিক আহ, বিষয় নিয়ে জনগণের কাছে গেলে যে জনগণ আহ, ফিরিয়ে দেয় না, তারা সেটা কনসিডার করে, এটা ভারতের নির্বাচনে দেখা গেল। কারণ শেষ পর্যন্ত মানুষই তো ভোট দিয়েছে। জি। ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা ছোট্ট পয়েন্ট, এটা আমি অ্যাড করবো এবং আপনাদেরকেও কোয়েশ্চেন করব। খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে যেটা দেখা গেছে এবং বিশ্লেষকরা বলতেছে যে ভারতের মধ্যবিত্ত এখনো বিজেপির কে ভোট দিছে। এটার কারণ হচ্ছে দিল্লিতে আপনার 7টা সিটে 7টা সিটি এনডিএ পাইছে, যেটা ওই বিপক্ষ জোট। ওখানে কেজরিওয়াল ছিল। তারপর ওদের এত ভালো কাজ করার পর দিল্লি পুরোপুরি ট্রান্সফর্ম করছে যতদূর আমি জানি কেজরিওয়ালের আন্ডারে, যে ওয়ান অফ দ্য ভেরি গুড সাকসেস স্টোরি। এবং ভারতের যে আরবান সেন্টারগুলিতে এখানে বিজেপি ভালো করছে। ইভেন দক্ষিণেও সম্ভবত কয়েকটা সিট তারা জিতছে, যেখানে তাদের ভালো শোয়িং ছিল না। তো এই আরবান এবং অনেকেই বলতেছে যে রুরাল, থ্যাংক ইউ রুরাল ইন্ডিয়া, রুরাল ইন্ডিয়াতে মানুষ বিজেপি কে না বলছে। সো ইটস আ ভেরি লাইক একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার কাছে, যে ভারতীয় মধ্যবিত্ত, বাংলাদেশেও কিন্তু একই অবস্থা। কোনো মধ্যবিত্ত কিন্তু আপনি কখনো রাস্তার মধ্যে নামে না। একে ব্লেম করে যে বিরোধী দল কিছু করতে পারে না, বিরোধী দল বলে দে দে ডোন্ট ফিল ইট, এদের তো আসতে হবে রাস্তার মধ্যে, বাট আসে না। ভারতেও মানে আমি ওই একটা প্যারালাল টানতে চাচ্ছিলাম। আপনাদের কি মনে হয়? ইউ ডোন্ট হ্যাভ টু গো ব্রিং এনি বাংলাদেশ ইস্যু, বাট ভারতের মধ্যবিত্ত যে বিজেপি কে স্টিল ভোট দিতেছে, এই এই ফেনোমেননটা সম্পর্কে এতেশাম ভাই আপনি বলেন আপনার মানে মন্তব্য কি? আহ ধরেন বিভিন্ন সেগমেন্টস অফ দ্য সোসাইটি লুক ফর ডিফারেন্ট থিংস। আপনি যদি একটা ক্রস বর্ডার অ্যানালিসিস করতে পারেন, যে দোজ হু ওয়ান্ট ইকোনমিক ডেভেলপমেন্ট, মোটামুটি ল অ্যান্ড অর্ডার, অ্যান্ড দে ওয়ান্ট দেয়ার হিন্দু আইডেন্টিটি টু বি প্রিভিলেজড, মানে যদি মানে দে ডোন্ট ওয়ান্ট রায়টস বা মানুষজনের মসজিদ ভাঙা হবে, বাট দে অ্যাট লিস্ট ওয়ান্ট লিপ সার্ভিস যে India is a nation that will privilege the Hindu faith. So if BJP can check all those boxes, then they will vote for BJP. বিজেপি যখন 84 থেকে একদম ধরেন 4টা সিট পেল ইলেকশনে, হ্যাঁ। their strong bastion has been
ছোট ছোট বিজনেসম্যান, ছোট ছোট দোকানদার, মুদির দোকানদার, দ্য অ্যাসপায়ারিং, who don't have the pull to ধরেন go to bureaucrats, but who want that sort of economic upliftment এবং the feel good, যে হ্যাঁ হ্যাঁ আমার যেটা ধর্ম, that is the core identity of India. Modi somehow could merge these two for 10 years. মোদির পরে যারা আছে they can't. যেমন উত্তরপ্রদেশের যে চিফ মিনিস্টার, he আদিত্যনাথ। has no credentials for economic development. He has just focused on the Hindutva part. হ্যাঁ হয়তো বা অনেকে আছে who have focused on the economic development, but they haven't done the religious right wing part. হ্যাঁ হ্যাঁ। So I see that, but that's the reason they've done well with those middle class people. আচ্ছা, আরেকটা ছোট্ট কোয়েশ্চেন করে ফেলি, কারণ আমরা শেষ করে দিব এখনই। অলিগার্কদের ভূমিকা কি? আমরা এই কথাটা নিয়ে কথা বলতেছিলাম যে আদানি আম্বানি এবং বিজেপিকে যতটা রিলিজিয়াস ফ্যাসিস্ট বলা হয়, হি ওয়াজ দ্য পাপেট অফ দ্য অলিগার্কস, দ্য মেড আপ, দ্য দ্য প্রিন্স, লাইক অলিগার্কদের পকেটে থাকা একজন লোক, আলট্রা ক্যাপিটালিস্ট, একটা সবচেয়ে খারাপ, এই উদাহরণটা আপনিই দিলেন যে সবচেয়ে আনইকুয়াল সোসাইটিতে পরিণত হয়েছে। এই অলিগার্কদের ভূমিকা আহ, মানে বিজেপির উত্থানে বা এদের ভূমিকা কি কমে আসবে আপনার মনে হয় এখন? এখন কয়েকজন তো they've become so systematically big, মানে they are actually threats to the Indian economy itself. ইয়া। যেমন আই থিংক মোদির টার্মে যতগুলো এয়ারপোর্ট প্রাইভেটাইজ করা হয়েছে, হ্যাঁ। মানে লায়ন্স শেয়ার হ্যাজ বিন বট বাই আদানি। হুম হুম। একই মানুষ পোর্ট কিনেছে, কোল প্ল্যান্ট কিনেছে, কোল প্ল্যান্ট থেকে পাওয়ার প্ল্যান্ট দিয়ে জাহাজ দিয়ে যাচ্ছে, মানে দিজ আর সিস্টেম্যাটিক ফেলিয়ার্স। হুম। সো একটা গভর্নমেন্টে হয়তো বা কিছু চেঞ্জ হবে না, কিন্তু মানে হোপফুলি they'll start thinking about it, যে this level of capture by a few billionaires is not healthy for the Indian economy itself. ওকে। সালিন ভাই, আপনার কাছে আর যাবো না এই কোশ্চেনটা নিয়ে, আমি না লাস্ট ঠিক কোশ্চেন আছে, দিয়ে আমি শেষ করব। এসিস্ট্যান্ট ভাইয়ের সাথে একমত। ওকে, ঠিক আছে। না, আমরা শেষ করে দিতেছি, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করতেছি। হুম, হুম। সোশ্যাল ইনফ্লুয়েন্সের ভূমিকা কি? আপনি ধ্রুব রাঠি, একটু ব্যাকগ্রাউন্ড দেই। ধ্রুব রাঠি প্রায় 25 কোটি মানুষের কাছে পৌঁছেছে। তার ভিডিও 10, আই থিঙ্ক 100 মিলিয়ন ভিউ হয়েছে, 250 মিলিয়ন ভিউ থ্রু অল দ্য আদার সোশ্যাল মিডিয়া, ইউটিউবের থ্রুতে। হি ইজ এ ইউটিউব স্টার, 20 মিলিয়ন ফলোয়ার আছে, ভেরি গুড কন্টেন্ট ক্রিয়েটার, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের মধ্যে আমি ভেরি ফিউ লিমিটেড আমি দেখি যাদেরই, এদের মধ্যে একজন ধ্রুব রাঠি, ওকে আমি 2017 থেকে ফলো করি। সো হি ডিড আ এক্সিলেন্ট জব, মানে যেগুলি করছে ইটস আনপ্রেসিডেন্টেড, এবং ও বলতেছে যে আমি একটা কমন মানুষের পার্সপেক্টিভ থেকে করছি। বাট আই থিঙ্ক ইটস লাইক, অবভিয়াসলি তাদের যেই তথ্যগুলা আসছে, ইট ক্যানট বি মোদ, একা ধ্রুব রাঠির পক্ষে এত কিছু পাওয়া সম্ভব না। ইফ ইউ ওয়াচ এভরি সেকেন্ড অফ ইট, এই তার তার ভিডিও, তার সেই প্রমাণগুলা সাথে সাথে দেওয়া হয়েছে, ইটস ভেরি ক্রুশাল। এনিওয়ে, হি আইদার হি হ্যাভ আ এক্সেলেন্ট লাইক সুপার like world best editor team, research team, or just কংগ্রেস তাদের এগুলি সাপ্লাই করছে। এনিওয়ে, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের ভূমিকা আপনি কি মনে করতেছেন যে এই নির্বাচনে, যে আমরা অনেক লাইক কি বলে হেভিয়ার টপিক নিয়ে আলোচনা করলাম, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের ভূমিকা, যেটা অবভিয়াসলি একটা বিশাল ভূমিকা রাখছে এই নির্বাচনে? হ্যাঁ অবশ্যই, এটা তো বড় ভূমিকা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের ভূমিকা। এখন যেহেতু আপনার কনভেনশনাল মিডিয়া আপনার একদিকে হেলে আছে, তারা তাদের দায়িত্ব পালন করছে না, তো সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার, তাদের গুরুত্ব তো অবশ্যই বেড়ে গেছে। তাদের কাজ যেটা জনমত প্রভাবিত করা, জনমত গঠন করা, সেক্ষেত্রে দুপুরাটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু যদি আপনার একটা পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক, একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তাকে ব্যাক না করে, তাহলে সেই ইনফ্লুয়েন্সের কিন্তু আউটকাম আসবে না, হুম তাই না? আপনার ধরেন ধ্রুবরাঠি বা আরো কয়েকজন যারা আহ, বিভিন্ন কাজ করছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, তার বিপরীতে যদি আপনার কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলো যদি ঠিকঠাক ভাবে কাজ না করতো, তাহলে এই ফলাফল আসতো না। আসলে এগুলো তো সবকিছুর একটা কম্বাইন্ড রেজাল্ট। হুম। তো অবশ্যই আপনার সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা
এই যে মেইন স্ট্রিম মিডিয়ার যে আহ, একপাক্ষিক অবস্থান, তাদের বিপরীতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা এখন সারা পৃথিবীতেই হচ্ছে আর কি। বাংলাদেশেও দেখেন, আমরা যে এখন যে সালিম ভাই, একটা কোয়েশ্চেন আপনার করি, টিভি এরা নিউজ। কেন করলো? হোয়াটস দেয়ার, ইন্ডিয়াতে এরকম আপনার 20টা কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখাতে পারবো, দে আর লাইক জাস্ট পাপেট অফ বিজেপি। তারা বিজেপির কন্টেন্ট তৈরি করে অথবা সফটলি বিজেপির হ্যাঁ, হ্যাঁ, পক্ষেই বলে। তারা সোশ্যাল কনভেনশন হলো বিজেপির পক্ষে থাকা। দেখ, আমি যদি আপনি একটা লিস্ট করি 50 জনের মধ্যে, দেখা যাবে যে আপনার 5 জন আপনার হয়তো কংগ্রেসের পক্ষে বা ইনিয়ে বিনিয়ে হয়তো নিরপেক্ষ থাকতেছে। 45 পিপল উইল টক অ্যাবাউট বিজেপি অর ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। ঠিক আছে, তো এই লোকগুলা হাউ দে বিকাম লাইক অপোজিটে গেল? আমরা যেভাবে রিচ কথা তো বলি, তারা ওইভাবেও পাইতে পারতো, পয়সা তো তারা আমরা ওইখানেও যেভাবে পেতে করছি, পারতো। আমরা যেভাবে করি আমরা যে কারণে করি একটা কজ, আমরা হয়তো একটা চিন্তা করি যে, আমরা হয়তো কেউ চিন্তা করি যে আহ, বাংলাদেশে গণতন্ত্র থাকলে ভালো হতো। হ্যাঁ, কেউ হ্যাঁ, হয়তো চিন্তা করে যে বাংলাদেশে আপনার সমাজতন্ত্র থাকলে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, কেউ হয়তো একটা ইসলামী রাষ্ট্র চায়। আচ্ছা, বিরোধী পক্ষের কথা বলছি আমি আর কি। হ্যাঁ, তো যার যার অবস্থান থেকে নিজের তাড়না এগুলো করে আর কি। হয়তো কেউ ভিতরে একা কনভিকশন। করে আর কেউ একটা দল হিসেবে করে। অবশ্যই আচ্ছা, ধ্রুব রাটের পিছনে বড় একটা আপনার গবেষণা স্কেল আছে আচ্ছা, আমার ধারণা, এবং একটা খুব স্কিল্ড, আপনি যেটা বললেন এডিটিং টিম আছে। জি, কারণ তাদের অনেক তথ্য কালেকশন করতে হয়, অনেক ফুটেজ কালেকশন করতে হয়, অনেক ইমেজ কালেকশন করতে হয়, হ্যাঁ, অনেক রেফারেন্স দিতে হয়। অবশ্যই এটা একার কাজ না। তো তারা সংঘবদ্ধ হয়ে করছে, আমরা হয়তো একা করছি, 2 জন 3 জন মিলে করছে। আমরা যে কারণে করছি তারাও একই কারণে করে। হুম, এটা হুম, সারা পৃথিবীতেই তো আসলে এই অল্টারনেটিভ মিডিয়া যারা, তারা নিজ উদ্যোগে করে। আপনি ধরেন যে মেহেদী হাসান, এখন সে নিজের উদ্যোগে একা একটা টিভি স্টেশন চালাচ্ছেন, হেভি পপুলার এরকম হুম, তো হুম, আপনি দেখি জি, 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 বিভিন্ন ক্ষেত্রে আর কি। হ্যাঁ। এখন এটা আসলে সবাই যার যার নিজের তাগিদেই করে। এক একজনের পলিটিক্যাল ওরিয়েন্টেশন হয়তো এক এক রকম, কিন্তু এটা আপনাকে এটা ভালো সম্পূর্ণ একটা, আসলে নিজের তাগিদে করে। ভালো একটা দেখেন ধ্রুব রাঠের যে কার্যক্রম, হ্যাঁ, আমি দেখি, মাঝে ডেমোক্রেসির মাঝে জন্য। দেখি ওনার ভিডিও দেখি। আরেকটা আছে দেশভক্ত, ওটাও হ্যাঁ, আমি দেখি, আচ্ছা, মাঝে না, মাঝে দেখি। এদের হ্যাঁ, এদের যে কাজগুলো এগুলি ভালো দৃষ্টিতে দেখেন মানে। হ্যাঁ, অবশ্যই, 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 আচ্ছা, অবশ্যই, অবশ্যই। কুইকলি এতেশাম ভাই, আপনি বলেন এই বিষয়ে, তারপর আমরা শেষ করে দেবো। দুইটা তাড়াতাড়ি পয়েন্ট বলে দিই। সাধারণত সবসময় পপুলার হওয়ার জন্য অপোজিশনটা বলা ইটস বেটার। আপনি তাড়াতাড়ি পপুলারিটি পাবেন, ভিউজ পাবেন। এই জন স্টুয়ার্ট বিখ্যাত হয়েছে জর্জ বুশকে গাল দিয়ে দিয়ে। হুম, সেম হুম, উইথ অনেকটা বিল মেয়ার, হুম, স্টিভেন কলবেয়ার। ট্রাম্পের সময়ও অনেকে বিখ্যাত হয়ে গেছে ট্রাম্প কি করে, হুম, যা এখন বাইডেনের 4 বছরে চুপসে গেছে। হুম, So it's always better for the influencers, media people to be in the opposition. হুম, হুম, But মানুষের যে রাগ, they have that expression through these people. ইয়া, আর একটু পিছনে যায়, আপনি যেটা বলছিলেন বিটুইন কোঅর্ডিনেশন, আমার কাছে দ্য রিলেশনশিপ বিটুইন একটা পলিটিক্যাল পার্টি আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স ইজ অলমোস্ট লাইক অ্যান আর্মি এবং ধরেন স্পেশাল ফোর্সেস। মানে আর্মির একটু সামনে হয়তো বা স্পেশাল ফোর্সেস যাবে, বাট দে ক্যান্ট গো অফ বাই দেমসেলভস, এন্ড এক্স্যাক্টলি, দেয়ার হ্যাজ টু বি সাম প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন। ইয়া, এটা যদি ভালো মতো হয়, ইউ উইল সি সাকসেস। এটা যদি ভালো মতো না হয়, হোয়াট এভার দ্য সোশ্যাল মিডিয়া স্টার্স সে উইল নট মেক এনি সেন্স। মানে মনে হবে তারা একটা ইয়া। কল্পনার রাজ্যে সো আছে। টেক ইট ব্যাক টু ধ্রুব রাঠি অ্যান্ড ইন্ডিয়ান ইলেকশন। আপনার এক্সাম্পলটা এটার উপর প্রয়োগ করেন। ডু ইউ থিঙ্ক লাইক এটা ওয়ার্ক করছে, এবং হাউ ডু ইউ ইভালুয়েট ইট? আমি একটু স্কেপটিক্যাল। আমি একটা আপনাকে বলি, আমি হ্যারি পটার যে বুক সিরিজ ওটা খুব প্রিয়। তো আচ্ছা, একটা গল্প আছে ওখানে যে ওটা তো দেখায় যে মানে ইটস এ মেড আপ বুক সিরিজ যে পিপল ক্যান ডু ম্যাজিক। ইয়া, তো একটা সময় একটা লোক জিজ্ঞেস করে যে আপনারা তো ম্যাজিক পারেন, হ্যাঁ, আপনাদের তো জিতে যাওয়ার কথা। তখন ম্যাজিশিয়ানটা হেজে বলে যে প্রবলেম হলো অপর সাইডও ম্যাজিক পারে, so our magic sort of cancels each other out. হুম, হুম, So আমারও মনে হয় after a point the social media মানে missiles and videos and messages, they should just neutralize and cancel each other out. মানুষের যেটা মনে আছে সেটাই হয়। সো ইউ ডোন্ট থিঙ্ক এটা গুড অর ব্যাড যে উম, ওখানে কেউ এগুলি তুলে ধরছে, এত কম্পাইল করছে জিনিসগুলা, যেখানে সবাই একভাবে যেতেছে, সো হি মানে ওই স্রোতের বিপরীতে গিয়েছে, এতগুলা তথ্য নিয়ে আসলো এবং দেখাইলো, এবং মানে এক একে যে
ধরেন ব্যাপারটা হচ্ছে তো এমন না যে মানুষ গিয়ে আরবিটারিলি ভোট দিছে, মানুষ ভোট দিছে কারণ ইন্ডিয়াতে আসলেই বেকারত্ব আছে, আনইকুয়ালিটি আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি আছে, ওখানে অলিগাররা আপনার শোষণ করতেছে, এবং ভেরি মাচ মানে সোশিও পলিটিক্যাল প্রবলেম এগুলা। মানুষের জীবনে প্রবলেম আছে তো মানুষ ভোট আছে, বাংলাদেশেও তাই হতো, ভোট থাকলে ভোট দিতে যেত। অ্যান্ড ধ্রুব রাঠি সেগুলোকে আপনি কম্পাইল করে দেখাই দিছে যে ইটস অল ফেলিয়ার, লাইক 10 বছরে যা করছে। ধরেন বিজেপি এরকম করতো, বিজেপি মুসলমানদের গালি দিতেছে, বকা দিতেছে, তারপর যত ধরনের খারাপ কাজ করতেছে, প্লাস সে ইকোনমিক উন্নতি করে ফেলো চায়নার মতো একটা হিউজ সাকসেস স্টোরি, এভরিবডি ইজ গুড, তাহলে তো আর এই রেজাল্ট আমরা দেখতাম না। রেজাল্ট আসছে কারণ হচ্ছে দে আর ফেইলিং ইন এভরি অ্যাসপেক্ট। প্রতিটা কাজ যারা তারা যেটা করছে তা ধ্রুবরাঠি দেখাইছে যে এই জিনিসগুলো সব ফেইলিয়ার। তুমি যে এগুলো শেষ করো নাই, নোটবন্দি করলা শেষ করতে পারলে না, তুমি কৃষাণদের গালি দিতেছো খালিস্তানি বলে, প্রতিটা ইস্যুতে তুমি মানে ডিভাইড করতেছো, আলটিমেট হেট ছড়াইতেছো, ইন্ডিয়ার নাম বদনাম করতেছো সবকিছুতে। তো লাইক আপনি এটাকে মনে করতেছেন না এটা হিউজ অ্যাচিভমেন্ট যে এরকম একটা সোশ্যাল মিডিয়াতে এরকম করা সম্ভব একটা ইন দ্য ইন দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড? আমার কাছে এটা অনেকটা নিউটনের থার্ড লর মতো, যে ইফ দেয়ার ইজ অ্যান অ্যাকশন দেয়ার উইল বি অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আচ্ছা। আমেরিকা তো এটা আমরা দেখেছি 2008-এ ওবামা ক্যাম্পেইন, মানে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ফেসবুক দিয়ে রিপাবলিকানদেরকে একদম ডিস্ট্রয় করে ফেললো। হ্যাঁ, হ্যাঁ। It took 8 years, and then Donald Trump sort of used the lessons learned ইয়া, to neutralize Hillary Clinton. ইয়া। মোদির টিম 2014 থেকে দে হ্যাভ বিন ডুইং দিস। মানে ইন্ডিয়ার ডায়াসপোরা থেকে মানুষ প্ল্যান করে যেত যে ইলেকশনের 3 মাস দে আর গোয়িং টু ওয়ার্ক ইন ইন্ডিয়া, বি বিজেপি's প্রপাগান্ডা টিম, মিডিয়া সেল টিম, তারপর ইলেকশন পরে আবার চলে আসবে। সো কংগ্রেস 10 বছর এইটা সাফার করে করে they came up with some counter move, যেটা worked well this time. ওকে। তো অবশ্যই ইন্ডিভিজুয়াল ক্রেডিট আছে, কিন্তু I see it as a systematic thing. ভেরি গুড পয়েন্ট, যদিও দ্বিমত করি, বাট উই নিড টু কিপ ইচ আদার ইন চেক অ্যান্ড ব্যালেন্স। ভেরি খুব ভালো লাগলো, যদিও আপনার সাথে সম্পূর্ণ একমত না, বাট ইটস অলওয়েজ ইন্টারেস্টিং এন্ড গুড পয়েন্ট। সাইন ভাই থ্যাংক ইউ সো মাচ, হিতেশম ভাই থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আজকে থ্যাংক আলোচনা। ইউ। দর্শকরা যারাই দেখতেছেন, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আমরা এই ধরনের আলোচনা প্রায়ই করব। আমি খুব এনজয় করছি, আশা করি আপনারা এনজয় করবেন। ধন্যবাদ।